এমনও তো হতে পারে আরাবের সত্যি কোনো বিপদ হয়েছে, তাই কাউকে জানাতে পারেনি। আরিবা কিছুটা বিচলিত হলো। বিপদ হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এই মুহূর্তে তার ভাই ফিরে আসুক জলদি, এটাই চায় সে। সাদা বাতির আলোতে উজ্জ্বলময় সারা ঘর, কোথাও অন্ধকারে ছিটে ফুটে নেই। তবু যেন কারো অন্ধকারে নিমজ্জিত তার রূপ। চোখে মুখে তীব্র বিষাদ আর নিচ্ছে বেদনায় আহত বক্ষপাচর সব আছে, তবুও যেন কিছুই নেই। আকশা বারান্দায় বসে আছে সেই সন্ধে থেকে। শীতের তীব্রতাও আজ তাকে কাবু করছে না। সে ছন্ন ছাড়ার মতো বসে আছে আনমনে। আকাশের বুকে শুভ্র চন্দ্রিমা, তার আলোতেও আজ কোনো আকর্ষণ খুঁজে পেল না। সে আছে নিচের মর্মদহনের তিক্ত বেদনা নিয়ে। কি হবে তার? এটাই কি চূড়ান্ত সমাপ্তি? সে কি হেরে গেল? তার বিদায় ঘণ্টা কি বেঁচে গেছে? তবে কত প্রশ্নই তো ঘুরপাক খাচ্ছে মস্তিষ্ক জুড়ে। তার পরিবারের এখনো অজানা আরাপ কেন চলে গেছে, কিন্তু সে জানে হয়তো এটাই অন্তিম অধ্যায় তার জীবনে। আরাপ তাকে ছেড়ে চলে গেছে, আর ফিরবে না। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা, আশেপাশের দোকানপাট, রাস্তাঘাট থেকে শুরু করে পার্কগুলোও দেখা হয়েছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি এখনো। আরবের মুঠোফোন বন্ধ। এভাবে কাউকে খোঁজ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। মস্তিষ্ক জুড়ে নানান প্রশ্ন ছুড়ল সে। ঘুরে ঘুরে মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে এলো। এত সুবিশাল হাওর এখানে নিচের ছেলেকে আদৌ খুঁজে পাবে কিনা সন্দেহ। তবু না চাইতেই আন্দাজে ঢিল ছুড়ল। হাওরের আশেপাশে খুঁজল। এখানে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, তাই শুরুতেই গেল সে স্থানগুলোতেই। ঘুরতে ঘুরতে চোখ পড়ল এক অযাচিত স্থানে। নিজের পায়ের গতি বাড়িয়ে ছুটল সেখানে। যা দেখলো তাতে অবশ্যই চমকায়নি সে। হাওরের পাড়ে বেঞ্চে আধশোয়া হয়ে বসে আছে আরাপ। হাতের আঙুলের মাঝে ধোঁয়ায় উঠতে থাকা নিকোটিন। এক টান মেরে তা আবার আকাশে ছেড়ে দিচ্ছে। বিক্ষিপ্ত দৃষ্টি তার। আকাশপানে যেন কিছু একটার জন্য অভিযোগ জানাচ্ছে। গৌরব গলা খাকারে দিয়ে ছেলের পাশে বসলো। আরাপ নিজের বাবাকে দেখে বিচলিত হলো বেশ। দ্রুতই চলতে থাকা নিকোটিন ছুঁড়ে ফেললো নিচে। চোখে মুখে তীব্র হতাশার ছাপ। গৌরব অবাক হয়নি, এমনটা আগেও দেখেছে, তবে কারণটা আজও জানা হয়নি। কিন্তু আজ কি তার ছেলে একবার তাকে জানাবে? ছেলের কাঁধে হাত রেখে বলল, 3 বছর আগে নিজেকে এভাবে নিকোটিনে ডুবিয়ে রাখতে আমি অনেকবার জানতে চেয়েছি তার কারণ, কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলোনি। তবে আজকে আমি জানতে চাইবো না তার কারণ, শুধু বলবো কেন নিজেকে এত কষ্ট পোড়াচ্ছ। আরাপ মাথা নিচু করে বসে আছে, গলার স্বর কাঁপছে তার। ভেতর থেকে শব্দগুচ্ছ বের হতে চাইছে না। হাঁ করে শ্বাস ছাড়লো শেষে। বলে উঠল, পাপা, আমি তাকে ছাড়তে পারবো না। গৌরব চট করে জবাব দিল, একটা গল্প শুনবে? আমার নিজের গল্প। জানো, আমি প্রথম যখন তোমার মাকে প্রপোজ করি, তোমার মা সঙ্গে সঙ্গে রিজেক্ট করেছিল। তোমার মায়ের জন্য ভার্সিটির অজস্র ছেলে পাগল ছিল। ভাবছো তোমার মা সুন্দরী বলে হয়তো তাকে পছন্দ করতো সবাই, কিন্তু বিষয়টা আসলে তা নয়। তোমার মা সুন্দরীর সাথে সাথে বেশ পর্দাশীল ছিল। খুব একটা সহজ ছিল না তার মুখ দেখা। সব সময় নিজেকে বোরখায় আবৃত করে রাখতো। একদিন পানি খাওয়া ছলে তোমার মায়ের মুখ দেখেছিলাম, কিন্তু মুখ দেখার আগে থেকে আমি তাকে পছন্দ করতাম। হয়তো ছায়ার মতো অনুসরণ করতাম বলে আমি সফল হয়েছিলাম মুখ দেখার জন্য। তবে তোমার মা আমাকে বহুবার রিজেক্ট করেছে, কিন্তু আমি কখনো দমে যাইনি। সে আমাকে ভালোবাসে না জেনেও তাকে আমি সব কিছু থেকে আগলে রাখতাম। কেউ তার দিকে তাকালে আমি সেই ছেলেকে মেরে আসতাম। কত অভিযোগ আসতো রোজ আমার নামে। শেষে এক প্রকার আমাকে ভার্সিটি থেকে বের করার নোটিশও আসে। কিন্তু সেদিন তোমার মা এসে আমাকে বাঁচিয়ে নেয়। প্রায় 2 বছর পর তোমার মা আমার প্রস্তাব গ্রহণ করে। তবে শর্ত ছিল তাকে আগে বিয়ে করতে হবে, কারণ সে হারাম সম্পর্কে বিশ্বাস করে না। তারপর সেই থেকে আমাদের বৈবাহিক জীবন এই 28 বছর পার করে ফেলেছি। শুধু ভালোবাসলে হয় না আরাপ, ভালোবাসা মানুষকে রক্ষা করতে হয়, তার কাছে ভালোবাসা প্রকাশ করতে হয়। কিন্তু তুমি তাকে না ভালোবাসার কথা বলছো, না তাকে রক্ষা করছো, তাকে ছেড়ে চলে গিয়েছো। আরাপ ফোঁস করে বলে উঠল, কিন্তু সে তো আমাকে ভালোবাসেনি। কিন্তু তুমি বলছো তুমি ভালোবাসো তাকে। এখনও সময় আছে আরাপ, ভেবে দেখো তুমি কিন্তু ভুল করেনি, অন্যায় করেছো তার সাথে। সবচেয়ে বড় কথা, তুমি কার কাছে রেখে গিয়েছিলে তাকে? একজন ব্যক্তিবান পুরুষ কখনো নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে রেখে যায় না।
বরং নিজের স্ত্রীকে রক্ষা করে পরপুরুষের নজর থেকে। আরাব চমকে উঠল নিজের বাবার কথা শুনে। তবে কি তার পৌষ মাসকে নিজের কাছে রাখা উচিত ছিল? তাকে বলা উচিত ছিল সে তাকে ভালোবাসে? তার পৌষ মাসকে তাকে মেনে নিত তখন? সে আর ভাবতে পারল না। উঠে দাঁড়ালো কিছু না বলে। বাবাকে এক পলক দেখিয়ে হনহনিয়ে বের হতে উদ্যত হলো সে। গৌরব জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? আরাব পিছু না ঘুরে জবাব দিল। বউয়ের রাগ ভাঙাতে যাই পাপা, দোয়া করো। গৌরব বিড়বিড় করলো, বড্ড দেরি করে ফেলেছো বাপ, তবে দোয়া করি সফল হও। কয়েক বিঘা জমি জুড়ে আকসাদের সুবিশাল বাড়ি। তাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে গ্রামের অন্যান্য বাড়িগুলো। একপাশে তাদের ফলের বাগান, অন্য পাশে বিশাল পুকুর। বাগান পেরিয়ে বাড়িতে প্রবেশ করতে হয়। রাত হলে এখানে নীরবতা যেন জেগে বসে থাকে। তখন অদ্ভুত এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। তবে এখন চাঁদের আলোতে সে অনুভূতি কিছুটা লাঘব হয়েছে। চারিদিকে চাঁদের উজ্জ্বল আলো, পুকুরের স্বচ্ছ জলেও সে আলো পড়ে চলচল করছে। সে দৃশ্য নজর কাড়ছে আরাভের। তনুমন পুলকিত হলো বেশ। হুট করে ভাবলো অনেক কিছুই। এমন রাতে সে তার পৌষ মাসকে নিয়ে পুকুর পাড়ে বসবে, কাঁধে মাথা রেখে দুজনে চন্দ্রবিলাস করবে, একে অপরের মনের সব অব্যক্ত কথা ব্যক্ত করবে। ভাবতে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটল তার। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। রাত বাড়ার সাথে সাথে শীতের প্রকোপও বেড়ে চলেছে। ঠান্ডায় কিছুটা কাঁপছে তার শরীর, তার ওপর গা ছমছমে ভাব। আরাপ এসব কিছুর তোয়াক্কা না করেই বাড়িতে প্রবেশ করলো। ভেবেছিল অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দে পা রাখলো ঘরের ভেতর। দরজার করাঘাত করতেই মুহূর্তে হাট করে দরজা খুলে গেল। বসার ঘরে তখন সবাই উপস্থিত। আরাব পুরোই অবাক। সবার চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ, অথচ তার দিকে শান্ত দৃষ্টি ফেলেছে সবাই। আকসা পর্দার সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্টই। এত কিছুর ভিড়েও তার মন পৌষ মাসকে খুঁজে যাচ্ছে। সবাই উপস্থিত হলেও তার ছোট্ট পাপা আর ছোট্ট আম্মু নেই এখানে। পৌষীয় গায়েব। মেয়েটা বড্ড রাগ করেছে তার উপর। নিশ্চয়ই তার রুমে শুয়ে আছে। অবশ্য তার উপর রাগ করা ফরজ। সে একটু বেশি রিয়্যাক্ট করেছে তার উপর। এমনটা না করলেও পারত সে। নিঃশব্দে বক্ষস্থল থেকে ভারী নিঃশ্বাস ছেড়ে দিল। আলিশবাদ ছেলেকে দেখে দ্রুতই বসা থেকে উঠল। হাউমাউ করে কেঁদে ছেলেকে জড়িয়ে ধরল। আরাপ মায়ের মাথায় হাত রেখে সান্ত্বনা দিল, কেঁদো না আম্মু, আমি ভালো আছি তো। শুধু শুধু এত দুশ্চিন্তা কেন করো তুমি? আলিশবা কান্না ভেজানো গলায় বলল, এমন করো কেন বাবা? এভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলে? মায়ের কি দুশ্চিন্তা হয় না? আরাপ জবাব দিতে গিয়েও থেমে গেল। হুট করে দরজার চৌকাঠ থেকে গৌরবের দৃঢ় গলায় জবাব এলো, তোমার ছেলে হাওড়ে ঘুরতে গিয়েছে, কিন্তু তার ফোনে চার্জ নেই এটা তার মাথায় ছিল না। কাউকে বলার প্রয়োজনও মনে করিনি। কতটা কেয়ারলেস তোমার ছেলে ভাবো আলিসবা। আলিশবা এবার ছেলেকে ভালো করে পরখ করলো। সে জানে গৌরব তাকে মিথ্যে বলছে। তার ছেলের কিছু তো অবশ্য হয়েছে, কিন্তু ঘর ভর্তি এত মানুষের সামনে নিজের ছেলেকে কিভাবে জিজ্ঞাসা করবে, তাই শান্ত হয়ে গেল মুহূর্তেই। ভেজানো গলায় বলে উঠল, আর কখনো এমন করো না বাবা। বিপদ সব সময় পেতেই থাকে। কখন কিভাবে বিপদ আসবে টেরই পাবে না তখন। এত কেয়ারলেস হলে কিভাবে চলবে বলো? কিছুটা থেমে ছেলেকে পুনরায় বলে উঠল, যাও, দ্রুত ফ্রেশ হয়ে আসো। খেয়ে কিন্তু জলদি শুয়ে পড়বে, অনেক রাত হয়ে গেছে। আরাপ মাথা নাড়িয়ে সায় জানালো, তবে তার দু চোখ এদিক ওদিক বোলালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে সে। সবার দৃষ্টি তার উপর তখনও। আকসার বাবা মা কেমন সন্দিগ্ধ দৃষ্টি বোলাচ্ছে তার উপর, কিন্তু লজ্জায় হয়তো কিছু জিজ্ঞাসা করতে পারছে না। বেশ দোটানায় ভুগছে তারা। আকসা বাবা মায়ের এমন অভিব্যক্তি বেশ বুঝতে পারছে, কিন্তু তার চোখে মুখে চিন্তার ছাপ নেই, শুধু হতাশায় দগ্ধ সে। তার অনেক কিছু বোঝা হয়ে গেছে। কাল সকালে আরো পরিষ্কার হয়ে যাবে হয়তো। খাবার টেবিলে বসে উসখুস করছে আরাপ। মাকে মিনমিন করে বলল, আম্মু, ছোট পাপা ছোট আম্মুকে দেখলাম না, তারা কোথায়? আলিশবা দম ফেললো নিঃশব্দে, বলল, আছে, ঘুমাচ্ছে হয়তো।
আরাব ভীষণ অস্থিরতায় ভুগল, নিজের খাবারটা কোনোভাবে সাবার করে নিল। হাত ধুতে ধুতে মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু শুয়ে পড়ো, আমার জন্য আর দুশ্চিন্তা করো না, আমি ভালো আছি কিন্তু। তারপর হনহনিয়ে বেরিয়ে গেল খাবার টেবিল ছেড়ে। আলিশবা চেয়ে আছে অপলক, তার ছেলে আকসার রুমের দিকে পা বাড়িয়েছে। এত রাতে কি প্রয়োজন সেটা তার বোধগম্য নয়। আরাব রুমের দরজায় করাঘাত করলো। আকসা মাত্রই শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দরজা খুলতেই সে কিছুটা অবাক হলো। ভেবেছিল হয়তো তাকে কিছু বলবে, কিন্তু আরাব অকপটে বলে উঠল, আমি ভেতরে যাব। আকসার হৃদয় কুঁচকে গেল মুহূর্তেই। হঠাৎ করে তার রুমে কি জন্য প্রবেশ করবে? তাকে জরুরি কিছু বলার আছে নাকি? সে কিছু বলার আগেই আরাব দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে সারা রুমে চোখ বুলিয়ে পৌশিকে খুঁজলো, না পেয়ে বলে উঠল, পৌশি কোথায় আকসা? আকসা এবার তাজ্জব বনে গেল। তার রুমে এসে তার হবু বর অন্যকে খুঁজে। চোখে মুখে তীব্র কৌতূহল তার, তবু শান্ত গলায় বলল, যদি তুমি না হও তোমার প্রিয় মানুষ, আর পৌষ মাস ওই একজনই, তাই না আরাফ? হুম, একজনই। এখন সে কোথায়? একটু ডেকে দাও, তার সাথে কথা আছে আমার। কি কথা আরাফ, আমাকে বলা যাবে না? আরব বিরক্তিতে চোখ মুখ কুচকালো, বলল, প্লিজ পৌশিকে ডাকো, বিষয়টা তাকে নিয়েই। আকসা শান্ত হয়ে বিছানায় বসলো। তারপর আরাধের দিকে স্থির দৃষ্টি রেখে বলল, নেই, চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? তোমাদের বাড়িতে, ফেনী চলে গেছে। কখন গেছে? যখন তুমি গায়েব ছিলে বিকেলে 6টার ট্রেনে উঠেছে তারা। নির্বাক ধূসর দৃষ্টিতে তাকালো আকসার দিকে। মুহূর্তে কি হলো কে জানে। আরাব রুম থেকে বেরিয়ে গেল হুট করেই। আকসা পিছু ডাকলো, কিন্তু আরাব তার সেই ডাকে কর্ণপাত করেনি। আকসা উপায় না পেয়ে গৌরবকে ডাকলো, কিন্তু ততক্ষণে আরাব বাড়ির উঠোন পেরিয়ে বাইরে চলে গেছে। গৌরব বেরোলো কিছু সময় বাদে। নিজের পায়ের গতি আরো বাড়ালো। শীতের তীব্রতা ও কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট। আরাব এসব নিয়ে না ভেবে ছুটে চলছে অজানা গন্তব্যেই। গাড়িবিহীন বেশি দূর পা চালাতে পারল না। গৌরব খপ করে পেছন থেকে ধরে নিল। আরাব কিছু বলার আগেই কষে একটা চড় বসালো তার বাম গালে। আরাব অবাক হলো কিছুটা। গৌরব ধমক দিয়ে বলে উঠল তাকে, কোথায় যাচ্ছ এত রাতে? ঘড়িতে সময় দেখেছো? এটা কানাডা নয়, তুমি চাইলে যখন তখন যেদিকে খুশি চলে যেতে পারবে। আরাব ছোট্ট করে বলল। পাপা, আমাকে যেতে দাও প্লিজ। গৌরব বলে উঠল, এখন মধ্যরাত আরাব, তুমি ট্রেনে পাবে না, আর না কোনো দূরপাল্লার গাড়ি পাবে। ভোর 5টার ট্রেন আছে, আমি নিজেই তোমাকে পৌঁছে দিব। পাগলামি না করে এখন বাসায় চলো। আরাব ঠাই দাঁড়িয়ে আছে। গৌরবের মেজাজ ছুটল কিঞ্চিত। কপিত কণ্ঠে বলল, এই কাজটা যদি আগে করতে তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমাদেরও মাথা নিচু করে রাখার প্রয়োজন ছিল না। ওয়াদা ভঙ্গ করার মতো কষ্টবোধ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সেই যাই হোক, হাতে 4 ঘন্টা সময় আছে এখনও। তুমি ঘুমিয়ে নাও, আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দিব, কিন্তু প্রমিস করছি। আরাব অনিচ্ছা সত্ত্বেও বাবার সাথে বাড়িতে ফিরল। আকসা তখন বারান্দায় দাঁড়ানো, চুপচাপ শুধু দেখে যাচ্ছে আরাবের জ্ঞানহীন কর্মকাণ্ড। আলিশবা মুখে কাপড় গুজে কাচ্ছে। রাত পেরেতে তার ছেলের এমন পাগলামি বড্ড ভাবাচ্ছে তাকে। আরাব রুমে ফিরে পায়চারি শুরু করে দিয়েছে। কখন ভোর হবে সে ফেরির উদ্দেশ্যে রওনা দিবে। তার চেয়ে অনেক কথা জমে আছে। ঘুমন্ত শহর, মাঝে মধ্যে দু একটা গাড়ির চলাচল করতে দেখা যাচ্ছে শুধু। কিছু সময়ের মাঝে সৌরভদের ট্রেন ফেনীতে প্রবেশ করবে। চোখ বুলিয়ে চারপাশ দেখল সে। প্রিয়ার ঘুম ভাঙতেই সৌরভের দিকে নজর পড়ল তার। সৌরভ নিজের সিট ছেড়ে দাঁড়িয়ে মেয়েকে দেখছে অপলক। পৌষী উপরের সিটে ঘুমে চৈতন্যহীন। প্রিয়ার চোখে মুখে ঘুমের রেশ কাটেনি এখনো। সৌরভ গা এলিয়ে তার পাশে এসে বসতে বসতে বলল, প্রিয়া রানী, আমার পৌষিটা কত বড় হয়ে গেছে, খেয়ালই করিনি এতদিন। প্রিয়া চুপচাপ স্বামীর কথা শুনল। সৌরভ পুনরায় বলে উঠল, জানো প্রিয়া রানী, আজ আমার মেয়েটা একটা আবদার করছে। আমি বাবা হিসেবে সেই আবদার ফেলতে পারিনি, তাই তো বেরিয়ে এসেছি আমার মেয়ের এক কথায়। প্রিয়া চমকালো বেশ। হঠাৎ করে এমন প্রলাপ বাক্য শুনে কৌতূহলী হলো ভীষণ।
সে জানে ফেনীতে বিয়ের পরবর্তী অনুষ্ঠান হবে, এজন্য তারা অনুষ্ঠানের আয়োজন করতে ফিরেছে। কাল বাদে পরশু বিয়ে, বউ নিয়ে সোজা ফেনীতে রওনা দিবে আরাপ। এসব বলেই তো সৌরভ হুলস্থুল করে সে বাড়ি থেকে বের হলো তখন। কিন্তু এখন এসব কি বলছে সে? সে হা হয়ে আছে, বাকি কথা শোনার জন্য অপেক্ষা করছে। সৌরভ পুনরায় বলে উঠল, বিকেলবেলায় হুট করে আমার মেয়ে আমার পায়ের কাছে এসে বলল, কিছুদিন আগে আসা আমার জন্য সেই ডক্টর পাত্রকে আমি বিয়ে করতে রাজি পাপা। আগে আমি দ্বিমত করেছিলাম, কিন্তু এখন আর দ্বিমত করব না পাপা। তবে আমার একটা শর্ত আছে, আজ এবং এক্ষুনি ফেনীতে ফিরতে হবে কিন্তু আমাদের। পাপা, এটুকু আবদার রাখবে আমার। সৌরভ দীর্ঘশ্বাস ছাড়ল শব্দ করে, ফের বলল, আমার চঞ্চল মেয়েরা বড্ড শান্ত হয়ে গেছে। কখনো আমার কাছে কোনো আবদার করেনি, কিন্তু আজ একটা আবদার করেছে, তাই সেই আবদার অপূর্ণ রাখতে চাইনি প্রিয়া রানী। প্রিয়ার শান্ত মস্তিষ্ক হুট করেই চলন্ত লাভায় পরিণত হলো। তাকে একটা বার জানানোর বা বলার কি দরকার ছিল না? সব সময় মন মর্জি হলে কি হবে? সে কপালে হাত ঠেকিয়ে বসে আছে। সৌরভের উপর সে আপাতত ক্ষুব্ধ, কথা বলার ইচ্ছে নেই। সে জবাব দিল না কিছুই। মধ্যাহ্নের দ্বীপ্রহর, ঘড়ির কাঁটায় দুপুরের 1:30টায় মাঝামাঝি। শীতের দুপুরেও রোদের আলো উষ্ণতা ছড়াচ্ছে বেশ। গোসল ছেড়ে টিভিতে খবর দেখছে সৌরভ। প্রিয়া রান্নাঘরে টুকটাক কাজে ব্যস্ত তখনও। খিদে পেট ছো করছে তার। পরক্ষণে নিচের বউকে ডাক দিল, প্রিয়া রানী কাজ শেষ করে খাবার দাও, খিদে পেয়েছে কিন্তু। প্রিয়া আচ্ছা বলে ফিরতি জবাবও ছুড়ল। দুজনে ছাড়া এ ঘরে আর কেউ নেই। উনি নেত্রকোণায় রয়ে গেছে, পৌষে তার ঘরে। ঘর জুড়ে নীরবতা বিরাজমান। সহসাই কলিং বেলের কর্কশ শব্দ হলো। কিঞ্চিত অবাক হলো সে, এ ভর দুপুরে কে এলো আবার? কিন্তু দরজা খুলে যা দেখলো তাতে চক্ষু চড়ক গাছ। অবিশ্বাস্য নজর দিল সেই দিকে। উসখুস চুল আর ফোলা দু চোখ, গায়ে শীতের জ্যাকেট এখনো চড়ানো। উদ্ভ্রান্তর মতো তার সামনে দাঁড়িয়ে আছে আরাপ। কত লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে, অথচ ক্লান্তহীন দু চোখে তার বড্ড অসহায়ত্ব। আকুলতা যেন তার চোখে মুখে ফুটে উঠেছে। এত মায়াময় দু চোখ দেখেও না দেখার অদৃশ্য ভান করল সে। বলে উঠল, তুমি এই সময়? আরাপ ঘাবড়ালো না, অকপটে বলল, ভেতরে আসতে বলবে না? সৌরভ বলল। আসো। আরাপ ভেতরে প্রবেশ করেই সরাসরি প্রশ্ন ছুড়ল। পৌষি কোথায় ছোট পাপা? সৌরভ চাপা কষ্টে জর্জরিত, অথচ চোখে মুখে ভীষণ শান্ত দেখালো তার। বলল, কেন? ওকে ভীষণ প্রয়োজন, ওর সাথেই আমার কথা আছে। সৌরভ যেন কিছুটা বিরক্ত হলো, রুষ্ট হয়ে জবাব দিল, তাকে আবার তোমার কি প্রয়োজন? আরো কিছু বলতে যাবে গিয়েও থেমে গেল। দেখলো আরাপ ততক্ষণে পৌষি রুমের দিকেই অগ্রসর হচ্ছে। তার কথার পৃষ্ঠে জবাব দেওয়ার প্রয়োজনও মনে করেনি। আরাপের এমন বিরূপ আচরণে ভাবনায় পড়ে গেল সে। পিছু ডাকলো, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? পৌষি রুমে যাই ছোট পাপা। আরাভের সোজা শব্দে জবাব এলো। সৌরভ যেন কানে কম শুনল। আরাভের আকস্মিক আগমন আবার রহস্যময় আচরণ কেমন সন্দেহ ঠেকলো তার কাছে। সে আরাভের পিছু নিতে গিয়েও নিজেকে সংযত করলো। সেও চায় কারণ উন্মোচন হোক। আরাভের উদ্দেশ্য তার জানা দরকার। দরজার নব খুঁড়িয়ে ভেতরে প্রবেশ করলো আরাভ। পোষের রুম জন শূন্য, তার অস্তিত্বও নেই এখানে। পুরো দস্তর অবাক হলো, এই ভর দুপুরে কোথায় গেল আবার? ওয়াশরুমের দরজা আগে থেকেই বন্ধ। অগত্যা বারান্দা দেখলো, সেখানে তন্ন করে খুঁজলো। খাটের তলায়ও চোখ বোলালো, কোথাও তার ছায়াও খুঁজে পেল না। হতাশ হয়ে কিছুক্ষণের জন্য বসে ভাবলো, শেষে ছুটলো অন্য ঘরগুলো দেখার জন্য। সবগুলো ঘর খালি পড়ে আছে, না কোথাও নেই তার পৌষ মাস। হঠাৎ করে কোথায় লুকালো মেয়েটা? আরাভের এত ছোটাছুটি দেখে প্রিয়া যেন অবাকের শীর্ষে। দম ফেলারও সময় নিচ্ছে না। এত কি খুঁজছে ছেলেটা? এভাবে হুট করে নেত্রকোনা থেকে কেন ফিরে এসেছে? সে জিজ্ঞাসা করলো, বাবাজি কি খুঁজো এত? সব রুম খুঁজেও পৌষিকে না পেয়ে প্রিয়ার কাছে গেল আরাপ। বলে উঠল, ছোট আম্মু, পৌষি কোথায়? প্রিয়া আরো অবাক হলো, মেয়েটা তো তার রুমেই ছিল।
আরাব কি তবে পৌশিকে খুঁজে যাচ্ছে এতক্ষণ, কিন্তু কেন? ফিরতি জবাব দিল, পৌশি তার রুমে নেই। না ছোট আম্মু, কিন্তু সে তো রুমেই ছিল, ভালো করে খুঁজে দেখো।